ভারতে দেখলাম যে একটি নির্বাচন হয়ে গেল এবং নির্বাচন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি হিন্দুত্ববাদী শক্তি, যেটাকে আমরা বলতে পারি যে একবারে মুসলমানদের বাড়িঘর ভাঙা থেকে শুরু করে অন্যান্য অবিচার এবং নিষ্পেষণ সেটা শুরু হয়ে গিয়েছে। পক্ষান্তরে আমরা এটাও দেখতে পাই যে বাংলাদেশেও 24-এ একটি অভ্যুত্থান হয়েছিল। 24-এ বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিপ্লবের পরে বাংলাদেশের যারা ধর্মীয় রাজনৈতিক সংগঠন আছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে, আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে, তারাই গিয়ে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যে এই মন্দিরে তোমরা কেউ হামলা করতে পারবা না। মুসলমানরাই সে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করেছিল। সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে, সংখ্যালঘু আমরা যদি নাও বলি, আমাদের ভাই যারা হিন্দু আমাদের সাথে রয়েছেন, যদি কোথাও কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা গিয়ে সেখানে গিয়ে প্রথমে দাঁড়িয়েছে। তো 47 সালের দেশভাগকে আসলে অনেকে অনেকভাবে এটা বলার চেষ্টা করেন। কারো কারো কাছে এটা ভূখণ্ডের আলাদা হয়েছে, একটা সংস্কৃতি আলাদা হয়ে গিয়েছে। কেউ কেউ আবার বলতে চান যে মানুষের বিভাজন। আসলে 1947 সালে যেটা ঘটেছিল সেটা হচ্ছে একটি দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ফসল এই ভূখণ্ডের মানুষেরা পেয়েছিল। 1947 সালে নতুন একটা রাষ্ট্র আমরা পেয়েছিলাম। আজকে এত বছর পরেও সে রাষ্ট্রের 1947 সালে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এই ভূখণ্ডের মানুষদের জন্য। বিশেষ করে আমরা সবাই জানি যে ব্রিটিশদের সময়ে কলকাতায় যে রেনেসাঁ তৈরি হয়েছিল, সে রেনেসাঁর মাধ্যমে একদল সুবিধাভোগী মানুষ তৈরি হয়েছিল, যারা কলকাতায় বসে বসে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, সেখানে আমাদের কৃষকদের অধিকারকে হরণ করা হয়েছিল এবং তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শোষণ করেছিল। 1947 সাল আমাদের এই জায়গা থেকে মুক্তি দিয়েছিল, একটা আত্মপরিচয় দিয়েছে, আমাদেরকে এই ভূখণ্ডের মানুষদেরকে ক্ষমতার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয়েছিল, আমরা যখন আশার আলো দেখতেছিলাম যে দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে আমাদের উপর নির্যাতন নিপীড়নের পরে যখন একটা নতুন একটা আশা তৈরি হয়েছিল যে বঙ্গভঙ্গ হওয়ার ফলে ঢাকা রাজধানী হওয়া, আসাম এবং পূর্ববঙ্গ দুইটার মিলে রাজধানী হওয়া, এখানে কিছু কিছু উন্নয়ন শুরু হয়েছিল, হাইকোর্ট শুরু হয়েছিল, আজকের যে বঙ্গভবন আছে, ফুলার রোড, মিন্টো রোড থেকে শুরু করে এই জাতীয় জায়গাগুলোতে। ঠিক এ ধরনের উন্নয়নের বিপরীতে আমরা দেখতে পাই যে 1905 সালের পরে কলকাতায় এই যে শ্রেণীটা তৈরি হয়েছিল রেনেসাঁর পরে এবং জমিদার শ্রেণী, তারা নানাভাবে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমরা সবাই জানি স্বদেশী আন্দোলন হয়েছিল, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে তারা তাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ করে আমাদের সে অধিকারকে কেড়ে নিয়েছিল। এভাবে করে 1905 সাল এবং 47 সালে তো আমরা এসে আবার দেখলাম যে 47 সালে তাদের বক্তব্য ভিন্ন হয়ে গেল। 47 সালে তারা আবার ভারতের সাথে থাকতে চায়, সেই বয়ান তারা দেয়া শুরু করলো। যদিও আমাদের এখানে অনেকে চেয়েছিল যে পুরো বঙ্গ একসাথেই থাকবে, এটা থাকলেই ভালো একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে। তো এইভাবে করে আমরা যদি দেখি তাহলে দেশভাগের ফলে মূলত আমরা প্রশাসনিক জায়গাটাতে আমরা সমৃদ্ধ হয়েছিলাম, ক্ষমতার খুব কাছাকাছি এসেছিলাম এই বাংলার মানুষজন, যেটা আমরা বলতে পারি যে দীর্ঘ লড়াই সংগ্রাম। আমরা যদি পলাশীর প্রান্তরে আমাদের পরাজয় দেখি, পলাশীর প্রান্তরে সে ঘটনার আগে আমাদের এখানে তো চমৎকার একটি সম্প্রীতি ছিল। এরকম কোনো সংঘর্ষের ঘটনা অথবা এরকম কোনো দাঙ্গার ঘটনা আমরা আসলে দেখতে পাই না। পলাশীর যুদ্ধের পরে যখন মুসলমানদেরকে ক্ষমতা থেকে নামায় দেওয়া হয়েছিল এবং একে একে এই ভূখণ্ডের মানুষজন কখনই ইংরেজদের শোষণ নিপীড়নের কাছে মাথা নত করে নাই। বক্সারে আমরা দাঁড়িয়েছিলাম, এরপরে একে একে আমাদের তিতুমিরের বিদ্রোহ হয়েছে, বাঁশের কেল্লার বিদ্রোহ, এরপরে যদি আমরা বলি যে শরীয়তুল্লাহর আন্দোলন থেকে শুরু করে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তারও আগে একের পর এক আমাদের আন্দোলন সংগ্রাম চলমান ছিল। তো 47 আসলে এই লম্বা আন্দোলন সংগ্রামের আমরা বলতে পারি যে একটা ফল। তো পক্ষান্তরে আমরা যদি বর্তমান ভারতের দিকে তাকাই, আমরা বাংলাদেশের দিকেও দেখলাম যে বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা, বাংলাদেশের কওমি মাদ্রাসা, বাংলাদেশের ইসলামী দলগুলো
বাংলাদেশে একজন বলতেছিলেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দল নাই। আসলেই তো তাই, আমরা তো কখনো হিন্দুদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কোনো ধর্মীয় দলকেও রাজনীতি করতে হয় না, বরং আমরা তাদের অধিকারটা নিশ্চিত করার চেষ্টা করি সব জায়গাতে। কিন্তু একই সাথে আমরা এটা দেখতেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। সেখানে একটি উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটতেছে এবং সেখানে মুসলমানদের পরিচয়ের কারণে একজন নাগরিক তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তার উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসতেছে। এরপর আমরা এটাও দেখতে পাচ্ছি যে মুসলমানদের এবং অনেকের যে নাগরিকত্ব আছে সে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তো এভাবে করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 1947 আসলে আমাদের সামনে একটা মুক্তির পথ নিয়ে এসেছিল, আমাদের নয়া আজাদি দিয়েছিল। কিন্তু আমরা একদল মানুষকে দেখতে পাই, যেরকম আমাদের একাডেমিয়া একটা কলোনাইজেশন হয়েছে, ঠিক আছে, আমরা একাডেমিয়া থেকে এখনো মুক্তি পাই নাই, ওয়েস্টের পড়াশোনায় আমাদেরকে গলৎকরণ করতে হয়। একইভাবে আমরা দেখতে পাই যে আরেকটা সাম্রাজ্যবাদী শক্তি আমরা বলতে পারি এক প্রকারের, সেটা হচ্ছে কলকাতার কেন্দ্রিক রেনেসাঁর মাধ্যমে একদল বুদ্ধিজীবী তৈরি হয়েছে, যারা তাদের মাধ্যমে আমাদেরকে তাদের চিন্তা দিয়ে আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে। আমাদের আলোচক বৃন্দ আজকের একটু আগে আপা আলোচনা করছিলেন, আপা তো সেটাই বলার চেষ্টা করছিলেন। তো এটা হলো আমাদের একটা নতুন জায়গা। তো আমরা যদি দেখি যে 1905 সালের কথা বলি, 47 সালের আমাদের আজাদির লড়াই আমরা বলি, 1971 বলি, 24 বলি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই। এরও আগে বক্সারের যুদ্ধ বলি, ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলি, তিতুমিরের বাঁশের কেল্লা বলি, আমাদের এই জনপদের মানুষজন সবসময় ইনসাফের পক্ষে লড়াই করেছেন এবং শোষণ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং আমরা এটা জানি যে আমাদের এই লড়াইয়ে আমাদের সাথে শুধুমাত্র মুসলমানরা ছিল না, এই জায়গায় নিম্ন বর্ণের হিন্দুরাও আমাদের সাথে ছিল। যে আমরা আসলে ওই ব্রাহ্মণ্যবাদী একটা শক্তি অথবা হিন্দুদের দাস হয়ে যাওয়া, সেটাকে আসলে আমরা কখনোই গ্রহণ করতে পারি না। যেটা হিন্দুরা ইংরেজদের পুরোপুরি আমরা যদি জমিদারদের দেখি, হিন্দুদের ব্রিটিশদেরকে পুরোপুরি তারা সন্তুষ্ট করার জন্য তারা সেভাবে কাজ করে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের ইনসাফের লড়াই জারি ছিল। এই ইনসাফের লড়াই সবার জন্য। 47 আমাদেরকে একটি নতুন রাষ্ট্র দিয়েছিল, নতুনভাবে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গিয়েছে, ক্ষমতার কাছাকাছি নিয়ে গিয়েছে। 47 আসলে একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ফল। এবং আমাদের এক ধরনের বুদ্ধিজীবী 47কে মাইনাস করার চেষ্টা করেছে। এবং আমরা বলতে চাই যে আমাদের তরুণ প্রজন্ম এই বিষয়গুলোতে সচেতন, তারা সব কিছু দেখতেছে, তারা সব কিছু শুনতেছে এবং তারা এখানে নতুন ভূমিকা পালন করবে বলে আমরা এই প্রত্যাশা রাখছি। ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি যে এ ধরনের একটি চমৎকার আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।